সবাই আছি? সবাই জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শুরু করি, এরপরে যে জয়েন হবে সেখান থেকে আবার প্রয়োজনে রিপিট করে নেব। আজকে আমরা দেখব ডাটা ইন্টিগ্রিটি। ঠিক আছে, আমার স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না মিস না দেখা ম্যাম, দেখতে পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে? জি ম্যাম, এবার দেখা যাচ্ছে। আজকে আমরা দেখব ডেটা ইন্টিগ্রিটি। ডেটা ইন্টিগ্রিটিটা কি? ইন্টিগ্রিটি মানে কি? আপনার ডেটাবেজের ডেটার অ্যাকুরেসিটা এবং কনসিস্টেন্সিটা মেইনটেইন করার জন্য ইন্টিগ্রিটি রুলসটাকে অ্যাপ্লাই করা হয়। ইন্টিগ্রিটি যদি আমরা বাংলার মিনিং এ আসি, বৈধ ডেটা। ঠিক আছে, যে আমার ডেটাবেজে কোনো ওয়েস্টেজ কোনো ডাটা যাবে না, ইনঅ্যাকুরেট কোনো ডেটা আমি রাখবো না। এই অ্যাকুরেট ডাটা মেইনটেইন করার জন্য আমাদের কিছু ইন্টিগ্রিটি রুলস অ্যাপ্লাই করতে হয়। এসকিউএল সার্ভার ডেটাবেজে এরকম ডেটা ইন্টিগ্রিটি টাইপগুলো রয়েছে চারটা। একটা হলো এন্টিটি ইন্টিগ্রিটি, একটা হলো ডোমেইন ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, আর একটি হলো ইউজার ডিফাইন্ড ইন্টিগ্রিটি। ঠিক আছে, এন্টিটি বলতে আমরা কি বুঝি? এন্টিটি বলতে আমরা কি বুঝি, এটা কি আমরা জানি? আপনারা একটু রেসপন্স করবেন, আওয়াজ দিবেন। না ম্যাম, জানি না। আচ্ছা, আওয়াজ দিবেন। হ্যাঁ, প্রশ্ন করলে একটু রেসপন্স করবেন, তাহলে আমি সেই অনুযায়ী ব্যাখ্যা দিতে পারি। এন্টিটি বলতে বুঝে এক একটা রেকর্ড হলো এক একটা এন্টিটি, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আপনি যেটা জানতে পারেন এটাই হলো আপনার একটা এন্টিটি। একটা রেকর্ডে একটা পার্সনের যদি রেকর্ড আমরা দেখি, তার নেম, এজ বা তার অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা ডিটেলস কোথায় পাই? একটা রেকর্ড। এই রেকর্ডটা হলো এন্টিটি। এই রেকর্ডের এন্টিটি রুলস অ্যাপ্লাই করা হয়। এই এন্টিটি দিয়ে কি করি আমরা? কোনো ডুপ্লিকেট রেকর্ড যেন আমার ডাটাবেজে না এন্ট্রি হয়। ঠিক আছে, অর্থাৎ আমি ব্যক্তি একজন, আমার নামে যেন একটা রেকর্ডই থাকে, একাধিক রেকর্ড যেন ইনপুট না হয়। একটা অবজেক্টের একটা বিষয় সম্পর্কে একটা মাত্র রেকর্ড থাকবে, একই রেকর্ড যেন ডুপ্লিকেট না হয়। এই ডুপ্লিকেসিটাকে রেস্ট্রিক্টেড করার জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি এন্টিটি ইন্টিগ্রিটি। ঠিক আছে, এরপরে রয়েছে ডোমেইন ইন্টিগ্রিটি। ডোমেইন ইন্টিগ্রিটি কি? এই ডোমেইন ইন্টিগ্রিটি হলো কি, একইভাবে ভ্যালিড এন্ট্রি। আপনার কলামের মধ্যে আমরা যখন একটা কলাম তৈরি করি বা ফিল্ড তৈরি করি, তখন কি করি? তার টাইপটা ডিফাইন করে দিচ্ছি। তাহলে আমার ওই ডোমেইনটা কি হচ্ছে? ডোমেইনটা টাইপ অনুযায়ী এন্ট্রি হচ্ছে। যে আমার টাইপ যখন আমি বলে দিচ্ছি, নেম কলামের ভ্যালুটা কি হবে? টেক্সট টাইপের হবে। তো সেখানে ইন্টিজার টাইপের কোনো ভ্যালু ঢুকছে না। তার মানে কি, ডোমেইন এন্ট্রিটা যখন আমরা অ্যাপ্লাই করতেছি, তখন কার উপর অ্যাপ্লাই করতেছি? ফিল্ডের উপরে। ফিল্ডের উপরে আমরা ডাটা টাইপ ফরম্যাট যখন দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে ডোমেইন ইন্টিগ্রিটি। ঠিক আছে, আর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হলো আমরা যখন রেফারেন্স দিই, একটা কলামের রেফারেন্স আর একটা টেবিলে ইউজ করি, যেটা হলো কি প্রাইমারি কি এবং ফরেন কি দিয়ে যখন আমরা রিলেশনশিপ তৈরি করি, তখন সেটা হলো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। যখন আমরা দুটো টেবিলের মধ্যে প্রাইমারি কি এবং ফরেন কি দিয়ে রিলেশনশিপ দেই, তখন আমাদের এতটুকু এনশিওর করি আমরা যে প্রাইমারি কি এর যদি ওই ভ্যালুটা না থাকে,
ফরেন কি কলামের ভ্যালুতে ওই ভ্যালুটা ইনপুট হবে না। অর্থাৎ আপনার টেবিলে প্রাইমারি কি এর যে ভ্যালু যেটা আছে এটাকেই আপনি ফরেন কি এর ভ্যালু হিসেবে ইনপুট করতে পারবেন। যখন এটা হবে তখন হলো কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। ঠিক আছে, আর এরপরে যেটা রয়েছে ইউজার ডিফাইন ইন্টিগ্রিটি। ইউজার ডিফাইন মানে আমি ডেটাবেসের ইউজার, আমি আমার প্রয়োজন অনুযায়ী যে কাস্টম ইন্টিগ্রিটিটা তৈরি করব, এটা হলো ইউজার ডিফাইন ইন্টিগ্রিটি। আমার অ্যাজ এ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আমার ডাটাবেসটাকে অপারেট করার জন্য, আমার ডেটাগুলো অপারেট করার জন্য, ঠিক আছে, আমার ডেটাগুলোকে অপারেট করার জন্য, আমার ডেটাগুলোকে অপারেট বা মেনটেন করার জন্য যদি কোনো ইন্টিগ্রিটি তৈরি করার প্রয়োজন হয় আমার বিজনেস রুলস অনুযায়ী, তখন আমরা তৈরি করে থাকি, তখন সেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ইন্টিগ্রিটি। ঠিক আছে, তাহলে আমরা এন্টিটি ইন্টিগ্রিটি, ডোমেইন ইন্টিগ্রিটি তো আমরা টাইপ এবং ফরম্যাট দিয়ে অ্যাপ্লাই করি। এখন আমরা এন্টিটি ইন্টিগ্রিটি দেখব। ঠিক আছে, তো যে কোনো ধরনের ইন্টিগ্রিটি অ্যাপ্লাই করার জন্য এসকিউএল সার্ভারে কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, ডাটাবেস কনস্ট্যান্ট কি করে, এই যে ডেটা ইন্টিগ্রিটিকে ইনফোর্স করে। অর্থাৎ আমার এই যে ডেটা ইন্টিগ্রিটির যে টাইপগুলো রয়েছে এই টাইপগুলোকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তখন আমাকে কার সহায়তা নিতে হবে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি, রুলস রেগুলেশন, সত্য। তাহলে এন্টিটি অ্যাপ্লাই করতে গেলে আমার কি করতে হবে, কনস্ট্যান্ট করতে হবে। এসকিউএল সার্ভারে এরকম 5টা কনস্ট্যান্ট রয়েছে, প্রাইমারি কি, ইউনিক কি, ফরেন কি, চেক কনস্ট্যান্ট এবং ডিফল্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, এছাড়া আরো যেটা হয় ডাটা টাইপ, নালেবিলিটি আর অলসো কনস্ট্যান্ট। ঠিক আছে, আমরা এই যে এখানে পড়েছি ডোমেইন ইন্টিগ্রিটি কি, আমরা যখন কোনো টাইপ দিয়ে রেস্ট্রিক্টেড করে দেই এটাও আমাদের ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট। এবং আমি যখন নালেবিলিটি অ্যালাউ করব কি করব না একটা কলামে, সেটাও আমার একটা ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট আমি কিভাবে টেবিলে দেব, সিনট্যাক্সটা কিভাবে আসে, যদি আমি অলরেডি টেবিল তৈরি করে থাকি তাহলে অল্টার মডিফাই করে অ্যাড কনস্ট্যান্ট, আর যদি আমি নতুন দেই তাহলে আমি এখানে ডাইরেক্ট কলামের মধ্যে কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা এসকিউএল সার্ভারে যে ডিরেক্ট কাজ করব। সোমো, সোমো, এই তো নানি ফোন দিছে, ফোনটা নিয়ে যাও। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা নতুন টেবিলের মধ্যেও করতে পারি, টেবিল ক্রিয়েট করার সময়, অথবা টেবিলটা যদি আমার ক্রিয়েট করা থাকে এক্সিস্টিং টেবিলেও আমরা কনস্ট্যান্ট অ্যাড করতে পারি, মডিফাই করতে পারি। ঠিক আছে, এটা হলো কি ডিফল্ট কনস্ট্যান্ট। ওই গেল সার্ভার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে নিলাম।
ক্রিয়েট ডেটাবেস, আচ্ছা এটার নাম দিলাম আমরা ডিবি ক্লাস 2। এটাকে আমি এক্সিকিউট করে দিলাম, তাহলে আমার ডেটাবেসটা তৈরি হয়ে গেল। এরপর আমরা এটাকে কি করব, ইউজ করব। ঠিক আছে, ডেটাবেস তৈরি করার পরের কমান্ড অবশ্যই ইউজ করব, না হলে আমার ডাটাবেস কাজ করবে অন্য কোথাও। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এক্সিকিউট করে দিলাম। এরপরে আমার কাজ কি, টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম। ঠিক আছে, তাহলে আমি ট্রেনি নামে একটা টেবিল করে আমার টেবিল ডেফিনেশনে কি থাকতে হবে, মিনিমাম একটা কলাম ডেফিনেশন। আর কলাম ডেফিনেশনে কি থাকবে, আইডি, কলামের নাম, কলামের ডেটা টাইপ, দুটো ম্যান্ডেটরি। এরপরে আমরা যা দিব এটা হলো অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমরা আইডেন্টিটি দিলাম, নেম দিলাম। ঠিক আছে, নেম, আমি এখানে লেন দিয়ে দিলাম, মানুষের লেন, নামের লেন 15 ক্যারেক্টার দিয়ে দিলাম। এরপরে আমরা কি দিব, অ্যাড্রেস দিলাম। ঠিক আছে, তাহলে এই অ্যাড্রেস কোন কি টাইপ হবে, অবশ্যই ভার্কার হবে, 150 দিলাম। এখানে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি ডিফল্ট কনস্ট্যান্ট। ডিফল্ট কনস্ট্যান্টটা হলো, যে কনস্ট্যান্টটা হলো আপনার অ্যাজ এ ইউজার কেউ যদি এই কলামের ভ্যালু না দেয়, স্কিপ করে যায়, তখন ডিফল্ট ভ্যালুটা ইনসার্ট হবে। আর যদি কেউ দিয়ে দেয় তখন যা ইনপুট দিবে সেই ইনপুটের ভ্যালুটা ডাটাবেজে যাবে, আদারওয়াইজ ডিফল্ট ভ্যালু যাবে। আমাদের মোবাইলে যেরকম ডিফল্ট সেটিংস থাকে, তাহলে ডিফল্ট ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে কিভাবে দিব, কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্টের নাম। ঠিক আছে, যেহেতু এটা আমি ডিফল্ট ভ্যালু দিচ্ছি, নাম দিলাম কি, ডিএফ। আরো কিছু দিতে পারি। তারপরে হলো কি, কনস্ট্যান্টের টাইপ ডিফল্ট, দেন হলো ভ্যালু। তাহলে ভ্যালুর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম ঢাকা। ঠিক আছে, এই তিনটা কলাম দিয়ে আমি টেবিলটাকে ইনপুট করে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার যখন আমি ডেটাবেজে ডেটা ইনসার্ট করি, ইনসার্ট ইনটু টেবিল নেম, দেন হলো কি ভ্যালু। তাহলে আমি শুধুমাত্র নেম কলামের ভ্যালু ইনপুট করব, এজন্য আমাকে কি করতে হবে, কলামের নামটা উল্লেখ করতে হবে। তাহলে আমি এখানে নাম দিলাম কি, তামিল। যেহেতু একটা কলামে দিব, এজন্য আমাকে কলাম লিস্টটা প্রোভাইড করতে হবে। আর আমি যদি সবগুলো কলামের ভ্যালু দেই তখন আর দেয়া লাগে না। ঠিক আছে, এবার আমি সিলেক্ট করে এক্সিকিউট করে দিলাম, ওয়ান রোজ এফেক্টেড। তাহলে আমি যদি সিলেক্ট স্টাডি ফ্রম ট্রেইনি দিয়ে দিই, তখন আমি দেখতে পারবো আমার ডাটাবেজে কি ঢুকেছে। ঠিক আছে, যে তামিল ঢুকেছে, যেহেতু আমি অ্যাড্রেসটা স্কিপ করেছি এজন্য টাকাটা ডিফল্ট ভ্যালু ঢুকে গিয়েছে। ঠিক আছে, আমি যদি আরেকটা ইনপুট দেই, নেমের সঙ্গে আমি কি দিলাম, অ্যাড্রেস কলামের ভ্যালু অ্যাড করে দিব। এখানে দিয়ে দিলাম কি, আমার অ্যাড্রেস রংপুর। এক্সিকিউট করে দিলাম। এবার যদি আমি চেক করি, তাহলে আমি দেখতে পাবো কি, আমার প্রোভাইডেড ইনফরমেশনটা ডেটাবেজে এন্ট্রি হয়ে গেছে। তাহলে ডিফল্ট ভ্যালু হলো ইউজারের জন্য, আপনার যদি জানা থাকে যে এই কলামের ডিফল্ট ভ্যালুটা এটা হবে, তখন আমরা কি করব, ডিফল্ট ভ্যালুটা দিয়ে দিব। ইউজার যদি দিতে মিস করে যায় বা স্কিপ করে, তখন আমরা এটা ইনপুট করে দিতে পারবো। ঠিক আছে, যে এই কলামের ভ্যালুটা নাল থাকছে না। বুঝতে পেরেছি? এটা হলো আমাদের। এখন আমাদের টেবিলের মধ্যে কি কি কনস্ট্যান্ট আছে এটা চেক করার জন্য এক্সিকিউট একটা স্টোর প্রসিডিউর রয়েছে, এসপি হেল্প কনস্ট্যান্ট। ঠিক আছে, দিয়ে আপনার টেবিলের নাম, তাহলে আমার টেবিলের নাম কি, ট্রেইনি।
এই এসপি হেল্প কনস্ট্যান্ট হলো বিল্ট ইন স্টোর প্রসিডিউর, যে কি করবে এই টেবিলে যে কনস্ট্যান্ট গুলো আছে তার লিস্টটা আমাদেরকে প্রোভাইড করবে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন ট্রেনিং টেবিলে ডিফল্ট কনস্ট্যান্টটা অ্যাড হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি ডিফল্ট কনস্ট্যান্টের বিহেভিয়ার। আচ্ছা নেক্সট এটা আমরা দেখলাম ডিফল্ট কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা সেভ করে দেই, দিয়ে আমরা পরেরটাই যাই। ঠিক আছে, ডিফল্ট কনস্ট্যান্ট। এরপরে আমরা আরেকটা নতুন কোয়েরি নেই, ডিফল্ট কনস্ট্যান্ট কেটে দেই, আমরা ইউজ করব চেক কনস্ট্যান্ট। ঠিক আছে, এরপরে আমরা দেখব চেক কনস্ট্যান্ট। চেক মানে কি, আমরা চেক করব আমার কলামের ভ্যালুটা ইনপুট দেওয়ার আগে ঠিকঠাক আছে কিনা। চেক কনস্ট্যান্ট আমরা তিন ভাবে অ্যাপ্লাই করতে পারি, একটা হলো রেঞ্জ অফ ভ্যালু, একটা হলো প্যাটার্ন, আর একটা হলো এক্সপ্রেশন। ঠিক আছে, রেঞ্জ দিয়ে, প্যাটার্ন দিয়ে, আর এক্সপ্রেশন দিয়ে তিন ভাবে আমরা চেক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে দেখেন প্রোডাক্ট টেবিলে কি করতেছি, আমরা দিচ্ছি কি ক্যারেক্টার কত হবে 5 ক্যারেক্টার লেন্থ হবে। এখানে আমরা কি করলাম চেক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলাম। এই আইডিটা কি রকম হবে, লাইক দিয়ে, যে আইডিটা প্রথমে পি থাকবে, পি এর পর একটা হাইফেন থাকবে, দেন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করছি 0 থেকে 9 একটা রেঞ্জ দিয়েছি, অর্থাৎ এই রেঞ্জের মধ্যকার একটা ক্যারেক্টার এখানে বসবে। ঠিক আছে, তাহলে আমি তিনটা রেঞ্জ দিয়েছি, তাহলে এখানে তিনটা ডিজিট বসবে, 0 থেকে 9, 0 থেকে 9 একটা, 0 থেকে 9 একটা, তিনটা, হাইফেন একটা চারটা, পি একটা হলো পাঁচটা। তাহলে আমরা এখানে বলেছি কি পাঁচটা ক্যারেক্টার হবে। প্রোডাক্ট নামে টেবিলে আইডি কলামের লেন্থ হবে পাঁচটা ক্যারেক্টার এবং শুরু হবে পি দিয়ে, পি এবং হাইফেনটা কমন সবার থাকবে, পরে তিনটা ডিজিট ডিফারেন্ট হবে। ঠিক আছে, এবং প্রাইস আমরা কি জানি প্রোডাক্টের প্রাইস কখনো 0 হয় না, সর্বদা কি হবে 0-র বেশি হবে। কেউ যদি ভুলে 0 ইনপুট দেয় তাহলে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে ঝামেলা হবে। এর জন্য আমরা টেবিলে স্ট্রাকচার তৈরি করার সময় কি করে দিব, প্রাইস গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে কলাম নেম, কলামের টাইপ নট নাল, মানে প্রাইস কখনো নাল হবে না, অবশ্যই সেটাতে ভ্যালু দিতে হবে। চেক কনস্ট্যান্টের নাম চেক কনস্ট্যান্ট, আপনার যদি কনস্ট্যান্টের নাম ডিফল্ট ভাবে আমি দিতে চাই তাহলে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা আর ইউজ করতে হবে। সরি, যদি ডিফল্ট নাম আমি নিই তাহলে চেক কনস্ট্যান্টটা ইউজ না করলেও হবে। আর যদি আমার নিজের নাম আমি দিতে চাই তখন চেক এর আগে কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে কনস্ট্যান্টের নাম, দেন কনস্ট্যান্টের টাইপ, দেন হলো এক্সপ্রেশন। ঠিক আছে, এই যে প্রাইস গ্রেটার দেন 0 এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। বুঝতে পেরেছি? তাহলে এই টেবিলটা যদি আমরা এখন তৈরি করি, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি দিলাম প্রোডাক্ট। তাহলে আমরা কি বলেছি প্রোডাক্ট টেবিলে আইডি নামে একটা কলাম আছে, তার টাইপ হলো ক্যারেক্টার, ক্যারেক্টার মানে সিঙ্গেল ক্যারেক্টার। ঠিক আছে, আর যখন ভার্কার দিব তখন কি হবে মাল্টিপল ক্যারেক্টারের সমন্বয়ে ওয়ার্ড হবে বা সেন্টেন্স হবে। তাহলে 5 ক্যারেক্টার সমৃদ্ধ, এবং এটার আমরা একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, এর কনস্ট্যান্টটা কি হবে চেক। ঠিক আছে, তাহলে চেক কি করবে আইডি লাইক, এই যে লাইক অপারেটর আমরা প্রথম ক্লাসে ফিল্টারিং করেছিলাম। ঠিক আছে, তাহলে কি হবে লাইক, আইডিটা কি রকম হবে লাইক এরকম হবে, এবং সেটা অবশ্যই কোটেশনের ভিতরে দিব, প্রোডাক্ট পি হাইফেন
0 থেকে 9 এরকম 0 থেকে 9 থার্ড ব্র্যাকেটের ভিতর রেঞ্জ দিচ্ছি মানে এখান থেকে একটা ডিজিট সে নিতে পারবে, একটার বেশি নিতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে চেক বলে দিলাম আমার এই আইডিটা কিরকম হবে। আচ্ছা, এসকিউএল সার্ভার কেস ইনসেনসিটিভ, অর্থাৎ ছোট হাতের বড় হাতের ম্যাটার করে না। তারপরে দেখার সৌন্দর্যের জন্য একই টাইপের দেওয়া ভালো, এবং নেমিং কনভেনশনের রুলস অনুযায়ী আইডেন্টিফায়ার অলওয়েজ বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। আইডেন্টিফায়ার বলতে একটা কলামকে আইডেন্টিফাই করার জন্য আমরা যেটা ইউজ করি, আইডি নামের কলাম, তাহলে এটা হলো আইডেন্টিফায়ার। এর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার। টেবিলের আইডেন্টিফায়ার হলো টেবিলের নেম, তাহলে টেবিলের নামের প্রথম অক্ষরটা বড় হাতের হওয়া উচিত। ছোট হাতের দিলেও সমস্যা নেই, কিন্তু রুলস অনুযায়ী বড় হাতের দেয়া শোভনীয়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি দিলাম, প্রোডাক্টের নেম। প্রোডাক্টের নেম দিলাম কি, ভার্কার লেন্থ দিলাম হলো 10। ঠিক আছে, দেন প্রাইস, প্রাইসের ডেটা টাইপ মানি, যেহেতু টাকা পয়সা নিয়ে সেই জন্য কি হবে মানি। তাহলে এখানে আমি কি দিলাম, চেক, কি হবে প্রাইস গ্রেটার দেন 0। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা যেটা বিষয়, যে প্রাইসের ঘরে কখনো নাল অ্যালাউ করব না, সেই জন্য এটা কি দিব, নট নাল। আর এখানে যেহেতু আমি নট নাল দেইনি, তার মানে নেমটা হলো নাল অ্যালাউ করবে। যদি আমি নট নাল অ্যালাউ, নট নাল কথাটি উল্লেখ না করি, তাহলে ডিফল্ট ভাবে কি হবে, সেটাকে সে নালেবল হবে, অর্থাৎ নাল অ্যালাউ করবে। বুঝতে পেরেছি? আচ্ছা, যিনি পরে জয়েন করেছেন আমি রিপিট করব, সমস্যা নেই, এখান থেকে দেখতে থাকেন, পরে রিপিট করে দিব। ঠিক আছে, আর আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি রিপিট করব। তাহলে আমরা প্রোডাক্ট টেবিলটাতে এখানে চেক কনস্ট্যান্ট দুটো ইউজ করলাম, একটা প্যাটার্ন দিলাম, একটা কি দিলাম, এক্সপ্রেশন দিলাম। এটাকে আমি এক্সিকিউট করে দিলাম। তাহলে এক্সিকিউট করে দেওয়ার পরে কি হলো, এখন এইটাতে যদি আমি কনস্ট্যান্ট চেক করতে চাই, তাহলে এইচপি হেল্প কনস্ট্যান্ট দিয়ে আমার টেবিলের নাম আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে এই টেবিলে আমার দুটো কনস্ট্যান্ট আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, প্রোডাক্ট টেবিলে যে দুটো কনস্ট্যান্ট, চেক কলাম আইডি, কলাম হলো প্রাইস। এই যে আমি এর আগে ডিএফ দিয়ে কনস্ট্যান্টের নাম দিয়েছিলাম, এবার নাম দেই, সে ডিফল্ট একটা কনস্ট্যান্টের নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, ডিলিট এক্সপ্রেশন নট অ্যাপ্লিকেবল, আপডেট অ্যাকশন নট অ্যাপ্লিকেবল, দুটোতে স্ট্যাটাস কি ইনেবল। কনস্ট্যান্ট কি দুটো এই যে এখানে আমাকে দিয়েছে, প্যাটার্ন দিয়েছে, রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমি এটাকে যদি চেক করতে যাই, টেবিলে কিছু ডাটা দেই, ইনসার্ট ইনটু টেবিল নেম। ঠিক আছে, তাহলে আমি যেহেতু সবগুলো কলামে ভ্যালু দিব, এর জন্য আমি আর কলাম লিস্টটা উল্লেখ করলাম না, ভ্যালুসে যে আমি আইডিটা দিব। আমার সঠিক নিয়ম পি থাকবে, 0 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা, 0 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা, 0 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা নিলাম, এটা হলো আমার ভ্যালিড রেকর্ড। ঠিক আছে, তাহলে আমার আর ইনভ্যালিড রেকর্ড ইনপুট হওয়ার কোনো উপায় নেই। আমি প্রোডাক্টের প্রাইস দিলাম 560 টাকা, এন্ট্রি করলাম, এটা অনায়াসে এন্ট্রি হয়ে যাবে। কিন্তু যদি আমি এখানে পি এর জায়গায় এম দিই, তখন আমার এটা ইনপুট হবে না। ঠিক আছে, যে ইনসার্ট স্টেটমেন্ট কনফ্লিক্টেড উইথ চেক কনস্ট্যান্ট। ঠিক আছে, চেক কনস্ট্যান্টের আইডিটা দিয়ে বলেছে, এবং ডাটাবেজের নাম, প্রোডাক্ট টেবিলের নাম এবং কলামের নাম সবকিছু উল্লেখ করে আমাকে এরর মেসেজটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হলো কি আমার এরর মেসেজ। আমার কি সমস্যা, এই মেসেজটা পড়লেই কিন্তু আমি পেয়ে যাই এবং সেটা থেকে আমি সলিউশন বের করতে পারি। বুঝতে পেরেছি?
তাহলে এটা বোঝার সুবিধার্থে আমি এখানে বলে দিতে পারি এটাতে কি আসবে, এরর আসবে। এররটা হলো এটা। এররটাকে আমি কমেন্ট করে আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম। ক্লিয়ার? এটা আমরা কি দিয়ে চেক করলাম? প্রথম আইডি দিয়ে। এবার যদি আমি প্রাইসটা নিয়ে, প্রাইসে আমরা বলছি কি গ্রেটার দেন 0, তাহলে আমি যদি 0 ইনপুট করি তাও কিন্তু আমাকে সে এরর দিবে। ঠিক আছে? এই যে কমপ্লিট হয়েছে কোথায়, কোন কলামের মধ্যে সে বলে দিয়েছে। আমি বলেছি কি প্রাইস অবশ্যই 0-র বেশি হবে, তাহলে আমার 0 দিলে সে ইনপুট নিবে না। কোনো প্রাইসের প্রাইস কখনো 0 হতে পারে না, প্রোডাক্টের প্রাইস। ঠিক আছে? তাহলে এটাকে এরর আসলো, এররটাকে আমি এখানে ইনপুট করে দিলাম। ঠিক আছে? তাহলে আমরা কমেন্ট করে দিয়ে দিলাম। কমেন্ট বলতে এটা কি এক্সিকিউট হবে না, আমার বোঝার সুবিধার্থে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা চেক কনস্ট্যান্ট দেখলাম দুভাবে, একটা এক্সপ্রেশন দিয়ে, একটা হলো প্যাটার্ন দিয়ে। আচ্ছা, চেক কনস্ট্যান্ট আমরা দু জায়গায় দিতে পারি, একটা হলো টেবিল লেভেলে আর একটা হলো কলাম লেভেলে। এটা আমরা দিয়েছি কোথায়? কলাম লেভেলে, অর্থাৎ কলামের ডেফিনেশনের সঙ্গে আমি কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করেছি। যদি আমার কনস্ট্যান্টটা সিঙ্গেল কলামের উপরে হয়, ঠিক আছে, যদি আমার কনস্ট্যান্টটা হয় সিঙ্গেল কলামের উপর, তখন আমরা কলাম লেভেলে দিব। কিন্তু কনস্ট্যান্টটা যদি আমার মাল্টিপল কলামের উপর হয়, তখন অবশ্যই আমাকে এটা টেবিল লেভেলে দিতে হয়। তাহলে এই প্রোডাক্ট টেবিলের উপরে আমি কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করব। তাহলে আমার যেহেতু টেবিলটা অলরেডি তৈরি করা হয়েছে, আমি এটাকে ড্রপ করে দিলাম, ড্রপ টেবিল প্রোডাক্ট। ঠিক আছে? ড্রপ হলো কি করে দিলাম। এখন আমরা এখানে দুটো কলাম অ্যাড করে দেই। একটা হলো কি অর্ডার ডেট। অর্ডার ডেটের টাইপ কি হবে? ডেট, ডেট টাইপ। ঠিক আছে? আর একটা হলো কি আপনার ডেলিভারি ডেট, এটা হলো ডেট টাইপ। তাহলে এখানে আমি যদি ভুলক্রমে ডেলিভারি ডেটটা অর্ডার ডেটের আগে দিয়ে দেই, তাহলে কি হবে? ভুল ইনপুট হবে। এইটাকে, এন্ট্রিটাকে রেস্ট্রিক্টেড করার জন্য আমরা এবার চেক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে এখানে ডেলিভারি ডেটটা অবশ্যই অর্ডার ডেটের থেকে বড় হবে, পরে অর্থাৎ বড় হবে। অর্ডার ডেট বা তার আগে হতে পারবে না। কিংবা অর্ডার ডেটে যদি ডেলিভারি দেই তাহলে কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে। তাহলে এখানে যেহেতু আমার দুটো কলাম মিলে কনস্ট্যান্টটা হবে, এজন্য এটা হবে টেবিল লেভেল, অর্থাৎ কলামের ডেফিনেশন শেষে আসবে। আর কলাম লেভেলটা কখন হবে? কলামের ডেফিনেশনের সঙ্গে। ঠিক আছে? তাহলে চেক কনস্ট্যান্ট, এখানে আমরা কি দিব? চেক হলো কি একটা মেথডের মতো কাজ করবে, এজন্য অবশ্যই প্যারেনথেসিস দিব। তাহলে ডেলিভারি ডেট গ্রেটার দেন অর ইকুয়াল টু অর্ডার ডেট। ঠিক আছে? তাহলে আমি এখানে চেক করলাম, এটা এই যে টেবিলের কলামের ডেফিনিশনের পরে দিচ্ছি, এটা হলো কি টেবিল লেভেল। এখানে আমি বলে দিলাম এটা হলো টেবিল লেভেল, আর এ দুটো হলো কলাম লেভেল কনস্ট্যান্ট। ঠিক আছে? এটাকে আমি টেবিলটাকে এক্সিকিউট করে দিলাম। কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। কনস্ট্যান্টের লিস্ট দেখার জন্য আমি কি করলাম? স্টোর প্রসিডিউরটাকে এক্সিকিউট করে দিলাম। এখন দেখেন আমার তিনটা কলামের উপর এই যে এখানে সে বলে দিচ্ছে কনস্ট্যান্ট টাইপ হলো টেবিল লেভেল, আর বাকি দুটো হলো কনস্ট্যান্ট টাইপ হলো কি কলাম লেভেল, কনস্ট্যান্টের নাম। ঠিক আছে? এবার যদি আমি ডেটা ইনপুট করতে যাই, ড্রপ, এটাকে আমি কি করলাম? কমেন্ট করে দিলাম, ইনসার্ট ইনটু প্রোডাক্ট ভ্যালুস। তাহলে আমাকে এখানে আরো দুটো কলামের ভ্যালু অ্যাড করতে হবে, একটা হলো অর্ডার ডেট, একটা হলো কি ডেলিভারি ডেট। তাহলে অর্ডার ডেট আমি দিয়ে দিলাম 3/4/2026।
আর ডেলিভারি ডেট আমি যদি 3-4-এর পরে দেই তাহলে সে নিবে। তাহলে এটা আমি দিলাম কি 3 মাস 5 তারিখ 3 মাস 5 তারিখ 2026। ঠিক আছে, আমি সিলেক্ট করে এক্সিকিউট করলাম ওয়ানরস এফেক্টেড। তাহলে আমরা এখন সিলেক্ট করে রেকর্ডটা দেখতে পারি। ঠিক আছে, সিলেক্ট স্টারি ফ্রম, নাম কি দিয়েছিলাম প্রোডাক্ট। তাহলে এটাকে আমি কি করলাম এক্সিকিউট করে দিলাম। ঠিক আছে, তাহলে অর্ডার ডেট এবং ডেলিভারি ডেট ইনপুট হয়েছে। এখন যদি আমি এটাকে রুলসটা ভায়োলেট করি 3 মাস 5 তারিখের জায়গায় 1 তারিখ দিলাম, দেখি সে কি করে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আমার এররটা চলে আসছে। বুঝতে পেরেছি? তো একেবারে আমাকে ডাটাবেস নেম, টেবিল নেম এবং কলাম নেম ধরে কিন্তু সে বলে দিচ্ছে চেক কনস্ট্যান্ট। আমরা যেরকম কলাম বা টেবিল ড্রপ করতে পারি ঠিক একইভাবে চাইলে আমরা কনস্ট্যান্টটা ড্রপ করে দিতে পারি। যদি আমি কনস্ট্যান্ট ড্রপ করে দেই তাহলে এই ডাটা ইন্টিগ্রিটিটা আর থাকবে না। তাহলে এখন আমরা দেখব কিভাবে কনস্ট্যান্ট ড্রপ করব। ঠিক আছে, ড্রপ কনস্ট্যান্ট। ড্রপটা কিভাবে করব? ড্রপ করা মানে কি টেবিলটাকে মডিফাই করা। তাহলে অল্টার টেবিল, টেবিলের নাম কি আমাদের প্রোডাক্ট। আমি কি করব ড্রপ কনস্ট্যান্ট, টি আর এ আই এন টি, কনস্ট্যান্ট স্পেস হবে ড্রপ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নাম। এই যদি কনস্ট্যান্টের নামটা আমরা কপি করে নিয়ে এসে বসাই দিলাম। কোটেশন দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, এক্সিকিউট দিলাম, কমার্স কমপ্লিটেড সাকসেসফুলি। এখন কনস্ট্যান্টটা ড্রপ হয়েছে কিনা এটা আমরা চেক করব। কনস্ট্যান্টকে দেখেন আমার অর্ডার ডেটের উপর এই যে ডেলিভারি ডেট এবং অর্ডার ডেটের ডেলিভারি ডেটের কনস্ট্যান্টটা নেই। ঠিক আছে, আমার প্রয়োজন অনুযায়ী আমি কনস্ট্যান্টটাকে ড্রপ করেও দিতে পারি, অ্যাড করেও দিতে পারি। বুঝতে পেরেছি? আবার যদি আমি অ্যাড করতে চাই তাহলে একইভাবে কি করব, অল্টার টেবিল, অ্যাড কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নাম, এখানে কনস্ট্যান্টের নাম আমি ছোট করে দিয়ে দেই চেক প্রোডাক্ট, দিয়ে কনস্ট্যান্টটা আমি দিয়ে দিব। ঠিক আছে, চেক ডেলিভারি এক্সিকিউট করে দিলাম। কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি, এসপি হেল্প কনস্ট্যান্ট দিয়ে আমি চেক করে নিলাম আমার টেবিল লেভেলে কনস্ট্যান্টটা অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তাহলে আমি টেবিল ক্রিয়েট করার সময়ও কনস্ট্যান্ট অ্যাড করতে পারি কিংবা এক্সিস্টিং টেবিলকে মডিফাই করেও কনস্ট্যান্ট অ্যাড করে দিতে পারি। কনস্ট্যান্ট আমি রাখতে না চাইলে কি করে দিতে পারি, ড্রপ করে দিতে পারি। আমার কাছে সমস্ত ফ্লেক্সিবিলিটি এসকিউএল সার্ভার দিয়ে রেখেছে। ঠিক আছে, ক্লিয়ার?